নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী এবং বয়কট আন্দোলন। আমরা আগের ভিডিওতে দেখেছি যে কিভাবে বঙ্গভঙ্গের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, আর আজকের আলোচনায় আমরা দেখব যখন বঙ্গভঙ্গ কার্যকর হলো বা ঘোষণা হলো, সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভারতবাসীদের প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আলোচনা করার প্রেক্ষাপটে বা আলোচনা করার পূর্বে আমরা একটু আন্তর্জাতিক রাজনীতিটাকে আমরা আলোকপাত করব। আমরা যদি আন্তর্জাতিক ইতিহাসটা একটু আলোচনা করতে যাই, তাহলে দেখবেন যে ঊনবিংশ শতকের শেষের দিকে এবং বিংশ শতকের শুরুর দিকে পৃথিবী তথা ইউরোপের ইতিহাসে একটি গুণগত পরিবর্তন হচ্ছে। কি সেই গুণগত পরিবর্তন? না, পুঁজিবাদের বিকাশ ঘটার সাথে সাথে সাম্রাজ্যবাদের সূচনা হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে যে এই সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রধানত দেশগুলিতে সাম্রাজ্যবাদ বিরোধী এবং ঔপনিবেশিকতাবাদ বিরোধী আন্দোলনে তারা লিপ্ত হচ্ছেন। পারস্পরিক বৈরিতা এবং যুদ্ধ বিদ্বেষ এবং এলাকা দখলকে কেন্দ্র করে যখন সারা পৃথিবী জুড়ে একটি বিষাক্ত আবহাওয়া তৈরি হয়েছে, ঠিক তার পাল্টা হিসাবে ইউরোপ তথা এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে সূচনা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন, এবং বেশ কিছু দেশে সূচনা হচ্ছে সমাজতান্ত্রিক আন্দোলন। এই গুণগত পরিবর্তন থেকেও ইংল্যান্ড কিন্তু পিছিয়ে নেই। আমরা দেখব যে ইংল্যান্ডের পার্লামেন্টে এই ঊনবিংশ শতকের শেষ দিকেই শ্রমিক দল, যারা বিশেষ করে বামপন্থা বিশ্বাস করেন, সেই শ্রমিক দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে পাচ্ছেন। একই সাথে আমরা দেখব জার্মানি, ইটালি এবং ফ্রান্সেও সাধারণ মানুষের কথাবার্তা বা দাবি দাওয়া তুলে ধরার জন্য তাদের আইনসভায় সাধারণ মানুষের প্রতিনিধিত্বমূলক দল তারা পার্লামেন্টে আসন পাচ্ছেন। ঠিক একইভাবে যেমন এই সাংবিধানিক রাজনীতির প্রক্রিয়া চলছে, ঠিক তার বিপরীত দিকে বেশ কিছু দেশে চলছে সাম্রাজ্যবাদ বিরোধী আগ্রাসীর বিরুদ্ধে জনরোষ এবং গণপ্রতিরোধ। আপনারা দেখবেন 1896 খ্রিস্টাব্দে ইটালির বিরুদ্ধে ছোট্ট এবং দুর্বল দেশ আবেসিনিয়া মানুষদের কিভাবে প্রতিরোধ, বা 1905 সালে আমরা দেখব কিভাবে ছোট দেশ জাপানের কাছে রাশিয়া পরাজিত হচ্ছে। তো একদিকে যেমন পার্লামেন্টারি ডেমোক্রেসি বা আইনসভার মধ্যে সাধারণ মানুষের পক্ষে কথা বলা দলগুলি আইনসভায় প্রতিনিধিত্ব করছে, এবং পাশাপাশি চলছে বিভিন্ন উপনিবেশগুলিতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনরোষ। ঠিক এই প্রেক্ষাপটেই আমরা ভারতবর্ষের ইতিহাসকে ব্যাখ্যা করব, এবং বিশেষ করে আজকের আলোচনার বিষয় বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা ব্যাখ্যা করব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মূলত দুটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে আমরা দেখব যে নরমপন্থীদের আবেদন নিবেদন, এবং তার ঠিক দ্বিতীয় পর্যায়ে দেখব বিশেষ করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধমূলক আন্দোলন। এই বঙ্গভঙ্গ বিরোধী প্রথম পর্যায়ে অর্থাৎ 1903 থেকে 5, এবং দ্বিতীয় পর্যায়টি 1905 থেকে 11 সাল পর্যন্ত। বঙ্গভঙ্গ বিরোধী প্রথম পর্যায়ে আন্দোলনটি মূলত সংবাদপত্রের মাধ্যমে পরিচালিত হয়েছিল। এরই সাথে ছিল নরমপন্থী নেতৃত্বদের আবেদন নিবেদন এবং বিভিন্ন জনসভার মাধ্যমে অনুগ্রহপূর্বক আন্দোলনের ধারা। আমরা যদি বেশ কিছু তথ্য দিয়ে এখানে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে এই প্রথম পর্যায়টি পরিচালিত হয়েছিল। 1903 খ্রিস্টাব্দ থেকে 1904 খ্রিস্টাব্দ পর্যন্ত সরকারি রিপোর্ট বলছে প্রায় 500টি জনসভা অনুষ্ঠিত হয়েছিল এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে, এবং 1904 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে
এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 1000টি। এই সমস্ত ছোট বড় জনসভাগুলিতে হিন্দু মুসলিম নির্বিশেষে, ছাত্র যুব মহিলা নির্বিশেষে এই জনসভায় অংশগ্রহণ করছে এবং সেই জনসভা তরফ থেকে সরকারকে একাধিকবার এবং বহুবার স্মারকলিপি দেওয়া হচ্ছে যাতে এই বঙ্গভঙ্গ কার্যকর না করা হয়। একদিকে যেমন বিভিন্ন জনসভার কাজকর্ম চলছে, ঠিক একইভাবে সংবাদপত্রগুলিও এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তারা জোরালো প্রতিবাদ জানাচ্ছে। যেমন 1905 খ্রিস্টাব্দে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একইভাবে নরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকায় এই বঙ্গভঙ্গকে এ গ্রেট ন্যাশনাল ডিজাস্টার বলে অভিহিত করছেন এবং একই সাথে তিনি বলছেন যে সরকার যদি বঙ্গভঙ্গ কার্যকর করেন তাহলে স্বাধীনতা আন্দোলনের সংগ্রামের এক নতুন মোড় সূচনা হবে। একইভাবে হিতবাদী পত্রিকায় এই বঙ্গভঙ্গর বিরুদ্ধে লেখনী ধারণ করে লিখছেন, বিগত 150 বছরেও এমন ভয়ঙ্কর পরিস্থিতি বাঙালির জীবনে আসেনি। বাঙালি সংবাদপত্রের পাশাপাশিও আমরা দেখব বেশ কিছু ইংরাজি সংবাদপত্র যারা এই বঙ্গভঙ্গের কার্যকরের বিরুদ্ধে বা বঙ্গভঙ্গ পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইংলিশম্যান, দ্য স্টেটসম্যান, পায়োনিয়র, ক্যাপিটাল, দ্য টাইমস প্রভৃতি সংবাদপত্র। কিন্তু এই প্রথম পর্যায়ের আবেদন নিবেদনমূলক আন্দোলন কিন্তু খুব একটা কার্যকর হয়নি। আমরা দেখব ইংরেজ সরকার এই ধরনের জনসভাকে অগ্রাহ্য করে বা সংবাদপত্রের বঙ্গভঙ্গ বিরোধী লেখনী ধারণ করাকে অগ্রাহ্য করে বঙ্গভঙ্গের দিন ঘোষণা করছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী প্রথম পর্যায়ে আন্দোলন অর্থাৎ আবেদন নিবেদনমূলক আন্দোলন সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শুরু হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ের প্রথম এবং প্রধান নেতা হিসাবে প্রাথমিকভাবে উঠে আসছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নরমপন্থী আন্দোলনের আবেদন নিবেদনমূলক কার্যকলাপের বিরুদ্ধে বঙ্গভঙ্গ ঘোষণা করে লর্ড কার্জন যখন বললেন বঙ্গভঙ্গ হচ্ছে একটি স্থায়ী ঘটনা, কিন্তু এই স্থায়ী ঘটনার বিরোধিতা করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করেই ছাড়ব এবং এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই শুরু হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দ্বিতীয় পর্যায়। এই দ্বিতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতা টাউন হলে এক বৃহৎ জনসমাবেশ। ফরাসি বিপ্লবের সময় যেমন স্টেট জেনারেলের আহ্বানের সঙ্গে সঙ্গে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল, ঠিক একইভাবে ভারতবর্ষের ইতিহাসে 7ই আগস্টের এই জনসমাবেশের মাধ্যমে ভারতবর্ষ তথা বাংলার বুকে তৈরি হলো এক নতুন অধ্যায়। এই 7ই আগস্টের গুরুত্ব অনুধাবন করে বিপ্লবী নেতা অরবিন্দ ঘোষ বলছেন যে বাঙালি 150 বছরের ঘুম থেকে জেগে উঠেছে এবং বিপিনচন্দ্র পাল বলছেন যে 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট থেকেই প্রকৃত অর্থে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা হচ্ছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এই দ্বিতীয় পর্যায়টি হয়তো সামগ্রিকভাবে সফলতা পায়নি, কিন্তু জনসমাজকে বা জনগণকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সজাগ করে তুলেছিল এই 7ই আগস্টের জনসভা তার প্রকৃত দৃষ্টান্ত। এতৎসত্ত্বেও যখন আমরা দেখব যে পূর্বতন ঘোষণা অনুযায়ী 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ কার্যকর হচ্ছে, সেই বঙ্গভঙ্গের দিন সমগ্র বাংলা জুড়ে একটি তীব্র উন্মাদনা। এই 16ই অক্টোবর আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে সারা বাংলা জুড়ে রাখি বন্ধন উৎসব হচ্ছে। হিন্দু মুসলমান নির্বিশেষে একে অন্যের হাতে ভ্রাতৃত্বের বন্ধন হিসাবে রাখি বেঁধে দেওয়া হচ্ছে এবং শ্যামসুন্দর ত্রিবেদীর আহ্বানে সমগ্র বাঙালি ওই একই দিনে অরন্ধনে অংশগ্রহণ করছেন এবং জাতীয় কংগ্রেসের বারাণসী অধিবেশনে সভাপতি গোপাল কৃষ্ণ গোখলে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সম্পূর্ণরূপে সমর্থন তিনি করছেন। 16ই অক্টোবর যখন বঙ্গভঙ্গে কার্যকরী হলো, ঠিক তার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এক সজাগ চরিত্র। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধানত তিনটি ধারা আমরা লক্ষ্য করব। এক, বয়কট; দুই, স্বদেশী; এবং তিন, জাতীয় শিক্ষার আন্দোলন। বলা যেতে পারে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এই বয়কট ধারাটি বাঙালি জাতির ক্ষেত্রে একটি কার্যকরী প্রতিরোধ। তবে রবীন্দ্রনাথ ঠাকুর বয়কট আন্দোলনের প্রতি অসম্মতি জানিয়ে তিনি বলেছিলেন, বয়কট দুর্বলের প্রয়াস নয়, এটি দুর্বলের আর্তনাদ মাত্র। তবে সে যাই হোক, ইতিহাস বলছে এই বয়কট আন্দোলনটি বাংলাতেই সবার প্রথম সূচনা হয়নি। কারণ আমরা যদি একটু পিছিয়ে যাই, সেখানে দেখব যে ব্রিটিশ একচেটিয়া পুঁজির বিরুদ্ধে এবং ভারতীয় শিল্প পুনর্জীবনের পক্ষে 1884 খ্রিস্টাব্দ নাগাদ এই বয়কট আন্দোলনের একটি ডাক দেওয়া হয়েছিল। আবার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে বাংলা তথা ভারত জুড়ে এই বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। জাতীয় নেতৃত্ববৃন্দ বয়কট বলতে কেবলমাত্র ব্রিটিশ পণ্য সামগ্রী বয়কট বোঝাচ্ছেন না। অরবিন্দ ঘোষের কথায় বলতে গেলে এই বয়কট হচ্ছে সামগ্রিক বয়কট, যা নিষ্ক্রিয় প্রতিরোধের রূপান্তরিত হবে। অর্থাৎ বিদেশি পণ্যের পাশাপাশি ভাষা, ইংরেজদের দেওয়া খেতাব, শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা, প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা থেকে পদত্যাগ এবং ব্রিটিশদের সার্বিকভাবে সামাজিক বয়কট। বাল গঙ্গাধর তিলকের কাছে এই বয়কট ছিল কিন্তু একটি রাজনৈতিক হাতিয়ার, যে রাজনৈতিক বয়কটের মাধ্যমে ভারতবর্ষের ব্রিটিশ শাসন ব্যবস্থা ভেঙে যাবে। বঙ্গভঙ্গ বিরোধী এই বয়কট আন্দোলনে ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্ররা একজোট হয়ে রিপন কলেজ, যা বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজে একটি জনসমাবেশ করেন এবং তারা শপথ নেন যে ব্রিটিশদের সমস্ত কিছু তারা বয়কট করবে। পাশাপাশি ছাত্রী সমাজ বা নারী সমাজ এই বয়কট আন্দোলনে একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রসঙ্গত, এই প্রথম নারী সমাজ তারা তাদের পর্দা প্রথার বিরুদ্ধে গিয়ে রাস্তাঘাটে নেমে পথের লড়াই এবং আন্দোলনের সংগ্রাম হচ্ছে। তারা প্রকাশ্যে পিকেটিং করছেন এবং বিদেশি পণ্য আগুনে জ্বালাচ্ছেন এবং স্বদেশি পণ্য যাতে জনগণ ক্রয় করেন তার জন্য এলাকায় এলাকায় তারা কিন্তু স্বদেশি দ্রব্য বিক্রি করছেন। সুমিত সরকারের মডার্ন ইন্ডিয়া বইটি পড়লে আমরা এই বয়কট আন্দোলনের ক্ষেত্রে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে শ্রমিকদের একটি বিশেষ ভূমিকা আমরা দেখতে পাব। সুমিত সরকার দেখাচ্ছেন যে 1905 খ্রিস্টাব্দ পর্বে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনের সঙ্গে একইভাবে চলছে বিভিন্ন কলকারখানায় শ্রমিক বিক্ষোভ। এ প্রসঙ্গে যে সমস্ত নেতৃত্ববৃন্দদের কথা আমাদের প্রথম মাথায় আসেন তারা হচ্ছেন কলকারখানার শ্রমিক নেতা অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, অপূর্ব কুমার ঘোষ, প্রভাত কুমার রায়চৌধুরী এবং রেল শ্রমিকদের নেতা হিসাবে পরিচিত পাচ্ছেন বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, লিয়াকত হোসেন প্রমুখ ব্যক্তিত্ববর্গ। আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি যে বঙ্গভঙ্গ যাতে কার্যকর হয় তার জন্য লর্ড কার্জন বাংলাদেশের মুসলিম সম্প্রদায়কে পক্ষে আনার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পরে আমরা দেখব যে কিভাবে মুসলিম সম্প্রদায়ের একটা বৃহত্তর অংশ এই বঙ্গভঙ্গের পক্ষে না থেকে বঙ্গভঙ্গের বিরোধিতা করছেন এবং বিভিন্ন পত্রপত্রিকা যেমন দ্য মুসলিম এবং দ্য সুলতান, বিশেষ করে এই দুটি পত্রপত্রিকা কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখনী ধারণ করছেন। তবে দুর্ভাগ্যের বিষয় এই যে হানাফি, মিহি ও সুধাকর এবং ইসলামের প্রচারকের মতো কিছু সংবাদপত্র যারা বঙ্গভঙ্গের সমর্থনে এবং এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে তারা লেখালেখি করছেন। সে যাই হোক, এই বয়কট আন্দোলন কিন্তু সার্বিকভাবে সফলতা পায়নি। কারণ আমরা যদি নতুন উৎপাদন না করে
কেবলমাত্র বয়কটের কথা বলি, তাহলে আমাদের যে বিদেশি বস্ত্রটা বয়কট করছি তার অল্টারনেট হিসাবে কোনো স্বদেশি বস্ত্র বা বিদেশি দ্রব্যের বিকল্প হিসাবে স্বদেশি দ্রব্য আমাদের হাতে যদি না থাকে, তাহলে মানুষ সেই বয়কট জিনিসটাকে বেশি দিন পছন্দ করবে না। তাই আমরা দেখব যে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে তিনটি ধারা, সে তিনটি ধারার দ্বিতীয় নম্বর ধারা হচ্ছে স্বদেশী আন্দোলন। তবে স্বদেশী আন্দোলন যে বাংলাতেই প্রথম শুরু হয়েছিল তা কিন্তু নয়। এটা ঠিক যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসাবে এবং বয়কট আন্দোলনের অল্টারনেট হিসাবে এই স্বদেশী আন্দোলনে দেখা যাচ্ছে, কিন্তু বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দের অনেক আগে থেকে বিভিন্ন ব্যক্তিবর্গের মাধ্যমে বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই স্বদেশী আন্দোলনের বা স্বদেশী দ্রব্য ব্যবহারের কথা কিন্তু বলা হয়েছে। যেমন 1889 খ্রিস্টাব্দে গোপাল হরি দেশমুখ সবার প্রথম কিন্তু স্বদেশী দ্রব্য ব্যবহারের পরামর্শ তিনি দিচ্ছেন। একইভাবে রানাডে বা দয়ানন্দ সরস্বতীও কিন্তু এই স্বদেশী দ্রব্য ব্যবহারের পরামর্শ তাদের কর্মী সমর্থকদের কাছে তুলে ধরেছিলেন। আমরা 1897 সালে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী ভান্ডার গড়ে তুলছেন। আবার 1903 সালে আমরা দেখব সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার গড়ে তুলছেন। অর্থাৎ এই স্বদেশী আন্দোলন বা স্বদেশী দ্রব্যের ব্যবহার কেবলমাত্র বঙ্গভঙ্গের মাধ্যমেই সবার প্রথম সূচনা হয়েছিল তা কিন্তু নয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর যে স্বদেশী দ্রব্য ব্যবহারের কথা বলছে সেটি দৃষ্টিভঙ্গি কিন্তু সবার প্রথম রাজনৈতিকভাবে ছিল, এবং সেটি সবার প্রথম এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু সবার প্রথম বাংলাতেই প্রয়োগ হয়েছিল, এবং তা বঙ্গভঙ্গের কার্যকরের পর। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে দ্বিতীয় পর্ব অর্থাৎ স্বদেশী পর্ব, এই স্বদেশী পর্বে দেখব যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বদেশী কলকারখানা থেকে শুরু করে হোক, ছাপাখানা থেকে শুরু করে হোক, শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোক, সমস্ত কিছু কিন্তু স্বদেশী দ্রব্য উৎপাদনের কারখানা প্রতিষ্ঠা হচ্ছে। যেমন ধরুন বঙ্গলক্ষ্মী মিল এবং মোহিনী মিল। পাশাপাশি হাওড়া, হুগলি, চট্টগ্রাম থেকে শুরু করে জলপাইগুড়ি পর্যন্ত বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে বিভিন্ন ছোটখাটো স্বদেশী কারখানা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে গড়ে উঠছে বেঙ্গল মেডিকেল। ডক্টর নীলরতন সরকারের জাতীয় সাবান কারখানা। জামশেদজি টাটার উদ্যোগে গড়ে উঠছে জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এছাড়াও কলকাতায় প্রতিষ্ঠিত হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ, এবং এই পর্বে 1908 খ্রিস্টাব্দে গড়ে উঠছে বেঙ্গল ন্যাশনাল ব্যাংক। এই সমস্ত কিছুই গড়ে উঠছে স্বদেশী আন্দোলনের ধারা একটি অন্যতম হাতিয়ার হিসাবে। অর্থাৎ বয়কট আন্দোলনের যে নেতিবাচক দিক রয়েছে, সেই নেতিবাচক দিকের বিকল্প হিসাবে গঠনমূলক স্বদেশিকতার জায়গা এখানে গড়ে উঠছে। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী এবং বয়কট আন্দোলনের যে ধারাগুলি রয়েছে, অর্থাৎ স্বদেশী এবং বয়কটের পাশাপাশি তৃতীয় ধারাটি হচ্ছে জাতীয় শিক্ষা। আমরা যদি ঊনবিংশ শতকের গোড়ার দিকে চলে যাই, সেখানে দেখব যে নবজাগরণের আধুনিক শিক্ষানীতির প্রবর্তনের বিরুদ্ধে একটি দেশীয় শিক্ষানীতি গড়ে তোলার একটি প্রবণতা আমরা লক্ষ্য করব, যার মধ্যে অন্যতম ছিল তত্ত্ববোধিনী পাঠশালা, হিন্দু হিতার্থ বিদ্যালয় বা সারস্বত আয়তন, বা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মচার্য আশ্রমের মতো বিভিন্ন দেশীয় ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করার জন্য বিভিন্ন শিক্ষাকেন্দ্র। এবং 1902 সালের ডন সোসাইটিও এই ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখুন, বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে যে বিদেশি স্কুল কলেজ বয়কট করার ডাক দেওয়া হয়েছিল, সেই ডাকে সাড়া দিয়ে বহু ছাত্রছাত্রী যেমন বিদেশি স্কুল কলেজ বা ইংরেজদের স্কুল কলেজ পরিত্যাগ করছেন, পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল কলেজ পরিত্যাগ না করে স্বদেশী এবং বয়কট আন্দোলনে সামিল হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন সার্কুলার জারি করছেন ইংরেজ সরকার।
যার মধ্যে অন্যতম কার্লাই সার্কুলার, পেডলার সার্কুলার, লিওন সার্কুলার ইত্যাদি। এই সার্কুলারগুলি জারি করার মাধ্যমে ব্রিটিশ সরকার কিন্তু স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করছেন এবং এই বহিষ্কৃত ছাত্রছাত্রীদের নতুনভাবে সুযোগ করে দেওয়ার জন্য শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে উঠছে এবং এই অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রধান কাজ হচ্ছে এই বহিষ্কৃত ছাত্রছাত্রীদের নতুন করে শিক্ষা ব্যবস্থায় সুযোগ করে দেওয়া। এই কার্যপদ্ধতিতে যেমন অ্যান্টি সার্কুলার সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক একইভাবে 1902 খ্রিস্টাব্দে গড়ে ওঠা ডন সোসাইটিও এই বহিষ্কৃত ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিকল্প পথের কথা চিন্তা করছেন। প্রসঙ্গত 1905 খ্রিস্টাব্দে এই ডন সোসাইটির নেতৃত্বেই একটি বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে এবং জাতীয় শিক্ষা প্রতিষ্ঠার সূচনা করার জন্য অর্থ সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। 1905 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডন সোসাইটির উদ্যোগে যে জনসভাটি আয়োজন করা হয়েছিল সেখানে যেমন 2000 জন ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল, ঠিক একইভাবে সেই জনসভায় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা সুবোধ মল্লিকের মতো ব্যক্তিত্ববর্গ। এই জনসভায় সুবোধচন্দ্র মল্লিক বা সুবোধ মল্লিক তিনি জাতীয় শিক্ষা প্রবর্তনের জন্য 1 লক্ষ টাকা অনুদান হিসাবে দেন এবং সেই সময় থেকে তিনি রাজা হিসাবে সম্বোধিত হন। অবশেষে 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ। এই জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠা হওয়াটি এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বদেশী অধ্যায়। এই জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ তৈরি হচ্ছে এবং যার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পাচ্ছেন বিপ্লবী অরবিন্দ ঘোষ এবং এই বরোদা কলেজের অধ্যাপক হিসাবে অরবিন্দ ঘোষ 750 টাকার বেতনের চাকরি ছেড়ে দিয়ে মাত্র 75 টাকা বেতনে জাতীয় কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হচ্ছেন। এই জাতীয় শিক্ষা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন গ্রাম অঞ্চলে এবং শহর এবং মফস্বল অঞ্চলে বহু স্কুল তৈরি হচ্ছে। 1908 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 25টি মাধ্যমিক এবং প্রায় 300টির অধিক প্রাথমিক স্কুল কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একদিকে যেমন বয়কট অর্থাৎ নেতিবাচক আন্দোলন সূচনা হচ্ছে, তার ঠিক বিকল্প হিসাবে স্বদেশী এবং জাতীয় শিক্ষা অর্থাৎ গঠনমূলক আন্দোলনের সূচনা হচ্ছে। তবে এই 3টি ধারার সাথে আরেকটি ধারা যোগ করেছেন অধ্যাপক সুমিত সরকার। সে 4 নম্বর ধারাটির নাম দিয়েছেন সভা সমিতির পর্ব। এখানে তিনি দেখাচ্ছেন যে জাতীয় কংগ্রেস কেন্দ্রীয় অর্গানাইজেশন হলেও সেই জাতীয় কংগ্রেস কিন্তু মানুষের গ্রাসরুট লেভেলের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, যে কারণে এই পর্বে বিভিন্ন ছোট ছোট যাত্রার দল, নাটকের দল বা মেলার আয়োজন করা হচ্ছে, যেখানে জনগণ সহজে আসতে পারছেন এবং সেই মেলা বা যাত্রা বা নাটকের মাধ্যমে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সম্প্রসার করা হচ্ছে। এবং এই যাত্রা বা মেলার আয়োজন করার জন্য বেশ কিছু ছোট ছোট সংগঠনের উদ্ভব হচ্ছে, যেমন ফরিদপুরের ব্রতী সমিতি, ময়মনসিংহের সুহৃদ সমিতি, বরিশালের স্বদেশ বান্ধব সমিতি, কলকাতায় সন্তান সম্প্রদায়। এরই পাশাপাশি 1902 সালের ডন সোসাইটি এবং অনুশীলন ও যুগান্তর সমিতিও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এই পর্বে এই সমস্ত সমিতির গড়ে ওঠাকে কেন্দ্র করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটি পৃথক অর্থাৎ চতুর্থ ধারার সূচনা হচ্ছেন বলে সুমিত সরকার মনে করছেন। বাংলার গ্রামগঞ্জে এবং মফস্বলে এই সমস্ত সমিতির বহু শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছিল এবং এই সমিতির হাত ধরেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে প্রভাব গ্রাম লেভেলে বা গ্রাসরুট লেভেলে সম্প্রসারিত হচ্ছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে বরিশালের অশ্বিনী কুমার দত্ত যে স্বদেশ বান্ধব সমিতি গড়ে তুলেছিলেন, সেই স্বদেশ বান্ধব সমিতির
শাখার সংখ্যাই ছিল প্রায় 159টি। বঙ্গ বিভাজনের জন্য কেবলমাত্র বাংলাতেই এই আন্দোলন সীমাবদ্ধ ছিল না, মহারাষ্ট্র থেকে শুরু করে বোম্বাই, পাঞ্জাব, মাদ্রাজ, যুক্তপ্রদেশ এবং দক্ষিণ ভারতেও এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন সম্প্রসারিত হয়েছিল। অর্থাৎ এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলা তথা সারা ভারতবর্ষের বহু অংশের জনগণ যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে সচেতন এবং আন্দোলনে সামিল হয়েছিল, সেই আন্দোলনের তেজ এবং বিস্তার দেখে কিন্তু ব্রিটিশরা অবশেষে 1911 খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গকে বাতিল করে দেন। তবে বঙ্গভঙ্গ বাতিল করলেও বাংলা তার পূর্বতন সীমানায় ফিরে আসেনি। বলা ভালো, বিহার এবং উড়িষ্যা বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আসাম প্রদেশ আগের মতোই বিচ্ছিন্ন থেকে যায়। আজকের আলোচনা আমি শেষ করব এই বলে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বহু সীমাবদ্ধতা থাকলেও এবং ব্রিটিশ দমন নীতির মাধ্যমে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দমন হলেও এই আন্দোলন কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়নি। কারণ মহাত্মা গান্ধী পরবর্তীকালে তিনি বলছেন যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মাধ্যমেই ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা আন্দোলনের সূচনা হচ্ছে। আরো স্পষ্ট করে বলতে গেলে বলা যেতে পারে যে এই বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন সূচনা হয়েছিল তা বিংশ শতকের তো বটেই, বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের ধারা হিসাবে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। কারণ এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা মধ্যবিত্ত সম্প্রদায় শুরু করলেও তা হিন্দু মুসলমান নির্বিশেষেই এই আন্দোলনে সামিল হয়েছিলেন। ছাত্র মহিলা সকলেই এই আন্দোলনে সামিল হয়েছিলেন। তবে এই আন্দোলন সর্বভারতীয় চরিত্র না ধারণ করলেও সেই আন্দোলনের মধ্যেই যে একটি সর্বভারতীয় চরিত্রের বীজ লুকিয়ে ছিল সেটি বলাই বাহুল্য, যা একটি ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে একটি নতুন ধারা যুক্ত করছে। এবং আরো একটি ধারা যুক্ত করছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচালন করতে গিয়ে যে নরমপন্থী আন্দোলনের দুর্বলতা, সেখান থেকে সতর্ক হয়ে কিন্তু চরমপন্থী আন্দোলনের একটি নতুন ধারা গঠিত হচ্ছে। এবং এই পর্বে আমরা দেখব যে কিভাবে চরমপন্থী আন্দোলনের সূচনা হচ্ছে এবং সুরাট বিভাজন এবং তার পরবর্তীকালে সন্ত্রাসবাদী কার্যকলাপ, অর্থাৎ নরমপন্থী আন্দোলনের ধারা সমাপ্তি হচ্ছে এবং কোথাও একটি চরমপন্থী ভাবধারার সূচনা হচ্ছে, যা পরবর্তীকালে আমরা দেখব ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটি বিকল্প ধারা হিসাবে উঠে আসছে। তাই এর পরবর্তীকালের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারতবর্ষের বুকে নরমপন্থী আন্দোলনের বিকল্প ধারা হিসাবে বা স্বাধীনতা সংগ্রামের বিকল্প ধারা হিসাবে কিভাবে চরমপন্থার উদ্ভব এবং তার পরবর্তীকালে সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদের উদ্ভব। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার।